প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমতিয়াজ। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর 13তম অধ্যায় ধারা নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করবো, একদম বেসিক থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই ধারা তোমাদের বার্ষিক পরীক্ষা অথবা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সিকিউর জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তো এই অধ্যায়টা খুবই একটা সহজ একটা অধ্যায়। প্লাপান শুধু শুধু মানে অনেক জটিল মনে করে এই অধ্যায়টা স্কিপ করে অনেকে। তো তোমরা কি করবে, স্কিপ না করে এটা বোঝার চেষ্টা করো। এই অধ্যায় থেকে প্রায় 15 মার্ক প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। যেমন একটা 10 মার্কের একটা সিকিউ, 2 মার্কের একটা শর্ট প্রশ্ন, আর 2 থেকে 3টা এমসিকিউ আসার, 2টা এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, ওভারঅল 10 থেকে 12 মার্ক বা 15 মার্কের মতো এই ধারা বা নবম অধ্যায় বা ধারা থেকে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তো এই জন্য ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন স্কিপ করা যায় না। এই অধ্যায় থেকে বোর্ড পরীক্ষায় তোমার এখান থেকে প্রশ্ন একটা আসবে, 10 মার্কের একটা সিকিউ থাকবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তো এই অধ্যায়টা ভয় না পেয়ে আমরা খুব সহজে কিভাবে সমাধান করা যায় বা তোমাদের সামনে কিভাবে খুব ইজিলি বা সহজ উপায়ে আলোচনা করা যায় সেটাই আমি চেষ্টা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সাথে থাকো তাহলে আমাদের এই জার্নিটা খুব সুন্দরভাবে আশা করি তোমাদের জন্য খুব সহজ এবং সুন্দরভাবে এই অধ্যায় আমি আলোচনা করতে পারবো আশা রাখি। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা খুব সহজে কিভাবে এর সমীকরণগুলো সমাধানগুলো সহজে সমাধান করা যায় বা বিভিন্ন মান বা বিভিন্ন পদ সমষ্টি নির্ণয় করতে হলে এগুলো আমরা খুব সহজে দেখবো, কিভাবে মুখস্থ না করে সহজে কিভাবে বের করা যায় সেই জিনিসটা আমরা এই আমাদের এই পর্বের দিকে আমরা সবগুলো আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো একদম বেসিক থেকে আমরা আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমত যদি আমরা বেসিক থেকে কোনো জিনিস শিখি বা কোনো কিছু শেখার চেষ্টা করি তাহলে সেই জিনিসগুলো আমাদের খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো একটা জিনিস তোমরা যদি বেসিক থেকে শিখো তাহলে ওই জিনিসটা তোমাদের খুব ভালো মনে থাকবে এবং খুব ভালো বুঝতে পারবে। দেখো আমরা কথা না বলি আজকে লেকচার আমরা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তো এখানে প্রথমত দেওয়া আছে কি, দেখো প্রথমত আমি লিখে নিয়েছি যে অনুপম কি, দ্বারা কি, সমান্তর দ্বারা কি, আবার সমান্তর দ্বারা এন পদ নির্ণয় করে কিভাবে, এই বিষয়গুলো আরো আছে যে সমান্তর দ্বারা এন পদের সমষ্টি কিভাবে নির্ণয় করা হয়। তো ধীরে ধীরে আমরা সবগুলোই প্রিয় শিক্ষার্থীরা আলোচনা করবো। প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের এখন প্রথমত আসলে এগুলো কোনো সময় পরীক্ষা আসে না বা তোমার কেউ জিজ্ঞাসা করবো না যে অনুপম কি, দ্বারা কি, বলতো সমান্তর দ্বারা কি, এগুলো ক্লাস বা বোর্ড পরীক্ষা কোনো সময় আসে না। যেহেতু ইদানিং বা এই বছর থেকে তোমার কি গত বছর থেকে আমাদের শর্ট প্রশ্ন শুরু হয়েছে। 2 মার্কের জন্য শর্ট প্রশ্ন অনুপম কি বা দ্বারা কি আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আসার কিছু সম্ভাবনা বা পসিবিলিটি আছে যে অনুপম কি বা দ্বারা কি এগুলো আসার সম্ভাবনা আছে। এই জন্য আমরা খুব অল্প পরিসর মানে সংক্ষিপ্ত হয়ে শিখবো যে কিভাবে অনুপম কি, অল্প কথায়। ঠিক আছে, তো অনুপম হলে যে প্রিয় শিক্ষার্থীরা, অনুপম দেখা আমি যদি একটা জিনিস লিখি তোমাদের কাছে, যেমন আমি একটা কিছু সংখ্যা লিখলাম যে 2, তারপরে কত 4, 6, 8, তারপরে ধরো 10 লিখলাম, তারপরে কত লিখলাম 12, তারপরে 14, তারপরে 16 লিখলাম। প্রিয় শিক্ষার্থী, তো দেখো আমি কিছু সংখ্যা লিখেছি। তো এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতেছে, নিয়ম মানতেছে। এখান থেকে এখানে 2 বেশি, তার থেকে এখানে 2 বেশি, আবার এখান থেকে এখানে 2 বেশি, এখান থেকে এখানে 2 বেশি, আবার এখান থেকে এখানে কি 2 বেশি, আবার এখান থেকে এখানে কত 2, মানে প্রত্যেক পদে পদে 2 করে বাড়তেছে। তো এটা একটা নিয়ম মানতেছে। এটা একটা কি, এটা একটা নিয়ম মানতেছে। সেটা আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করতেছো, সংখ্যাগুলো একটা মানে কি সুনির্দিষ্ট বা সুশৃঙ্খল ভাবে সাজানো আছে, মানে ছোট থেকে বড় দিকে ক্রম অনুসারে সাজানো আছে। ঠিক আছে, তো তোমাদের অনুক্রম হইতে হবে। সেটা দেখো প্রথমত অনুক্রম হইতে তোমার কি করতে হবে, সংখ্যাগুলো যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে এবং সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে। কি বলছি সেটা আধার ভিতরে আমি বলছি, সংখ্যাগুলো যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে তখন তাকে আমরা অনুক্রম বলতে পারি। যেমন দেখো এখানে 2, 4, 6, 8 এরা কি একটা নির্দিষ্ট নিয়ম মেনে সামনের দিকে আগাতেছে সংখ্যাগুলো, এবং সংখ্যাগুলো কি তোমার সংখ্যাগুলো একটা নির্দিষ্ট পার্থক্য অনুযায়ী কি সাজানো আছে, প্লাস ক্রম মানে ছোট থেকে বড় আকারে সাজানো আছে। তাহলে আমরা বলতে পারি কি এটা একটা ক্রম বলতে পারি। কেন এটা একটা ক্রম হবে সংখ্যাগুলো, কারণ সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে সুশৃঙ্খল ভাবে বা সুন্দরভাবে সাজানো আছে। তাহলে আমরা এটা একটা ক্রম বলতে পারি, এটি একটি ক্রম। তাহলে ক্রমের সংখ্যা আমাদের কি দাঁড়ালো সেক্ষেত্রে দেখো, তাহলে আমরা ক্রমের একটা সংখ্যা দ্বারা করতে পারি যে ক্রম বা অনুক্রম। সেক্ষেত্রে অনুক্রম একটা সংখ্যা দ্বারা করতে পারি। অনুক্রম সেক্ষেত্রে দেখো সেক্ষেত্রে প্রথম কতগুলো সংখ্যা যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সাজানো থাকে, কতগুলো সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারি সেক্ষেত্রে কতগুলো সংখ্যা একটি নির্দিষ্ট নিয়ম মেনে, কতগুলো সংখ্যা যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে দেখো লিখলাম কতগুলো সংখ্যা যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে বা সুবিন্যস্ত ভাবে নিয়ম মেনে সুশৃঙ্খল
সুশৃঙ্খল ভাবে সাজানো হয়, সাজানো থাকে, সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে থাকে তখন তাকে আমরা অনুক্রম বলতে পারি। থাকে তখন তাকে অনুক্রম, সাজানো থাকে তখন তাকে অনুক্রম বলে। তাহলে সেক্ষেত্রে দেখো কতগুলো সংখ্যা যদি একটি নির্দিষ্ট নিয়ম মেনে সুশৃঙ্খল ভাবে সাজানো থাকে তখন আমরা তাকে অনুক্রম বলতে পারি। সেক্ষেত্রে যেমন এই সংখ্যাগুলো একটা নির্দিষ্ট নিয়ম মানতেছে, এখান থেকে 2 বেশি, আবার এখান থেকে 2 বেশি, এখান থেকে 2 বেশি, এখান থেকে 2 বাড়তেছে, মানে প্রতিটা পদে কি 2 করে বাড়তেছে। এজন্য আর হলো কি এগুলো শুদ্ধ ভাবে, মানে এটা সুশৃঙ্খল ভাবে কি সাজানো আছে, এজন্য আমরা তাকে অনুক্রম বলতে পারি। সেক্ষেত্রে এবার দেখো আমরা আলোচনা করবো দ্বারা নিয়ে। সেক্ষেত্রে দ্বারা একেবারে সহজ, দ্বারার সংজ্ঞা। দ্বারা দেখো সেক্ষেত্রে যদি এই অনুক্রম পদগুলোর মাঝে আমরা যদি যোগ চিহ্ন দিয়ে দিই, অনুক্রম পদগুলোর মাঝে, যেমন একটা পদ এখানে একটা পদ, তাহলে এই পদগুলোর মাঝে যদি আমরা কি দিই, যোগ চিহ্ন দিয়ে দিই সেক্ষেত্রে, এবং যোগ চিহ্ন দিয়ে দিই বা বিয়োগ চিহ্ন দিয়ে দিই, তাহলে এটা একটা কি হবে, দ্বারা হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে দ্বারা বলতে আমরা কি বললাম, অনুক্রমের পদগুলোর মাত্রা যদি আমরা একটা প্লাস চিহ্ন অথবা মাইনাস চিহ্ন দিয়ে দিই তখন সেটা একটা দ্বারাতে রূপান্তর হয়। সেক্ষেত্রে ঠিক আছে, দ্বারা হলো অনুক্রমের যোগফল। সেক্ষেত্রে সহজে আমরা বলতে পারি। তো দেখো আমরা তাহলে দ্বারা চিহ্নের উপায়টা কি, দ্বারা হলো অনুক্রমের পদগুলোর মাঝে, অনুক্রমের পদগুলোর মাঝে, অনুক্রমের পদগুলোর অনুক্রমের পদগুলোর মাঝে, অনুক্রমের পদগুলোর মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে দিতে। সেক্ষেত্রে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে দিলে তখন সেটি দ্বারাতে রূপান্তর হয়, তখন তাকে দ্বারা বলে। কি লিখছি দেখো তো, সেটা অনুক্রমের পদগুলোর মাঝে প্লাস অথবা মাইনাস চিহ্ন দিয়ে দ্বারা প্রকাশ হবে। আচ্ছা দেখো কি লিখছি, দিয়ে দিলে দ্বারা রূপান্তর হয়, দ্বারা প্রকাশ হবে। আমাদের সমান্তরাল দ্বারার ক্ষেত্রে এই মানে তোমার এই কয়টা সূত্র কি, এই কয়েকটি সূত্র প্রয়োজন হয় বিভিন্ন মান বের করতে, বা বিভিন্ন জিনিস আমার যদি প্রশ্ন বের করতে পারে তখন এই সূত্রগুলোর প্রয়োজন হয় বিভিন্ন সময়ে। ঠিক আছে, তো দেখো এই সূত্রগুলো আমি লিখে নিয়েছি, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে নিবে। সেক্ষেত্রে তাহলে দেখা গেছে তোমরা খুব ভালো এই অধ্যায়ের সমাধান করতে পারবে যদি সূত্রগুলো মুখস্থ থাকে। এমসিকিউ এর ক্ষেত্রে খুব ভালো একটা কাজ করবে, প্লাস শর্ট প্রশ্নের ক্ষেত্রেও খুব ভালো একটা কাজ করবে যদি তুমি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো। ঠিক আছে, বা মুখস্থ করতে পারো। এবার আমরা একটু বুঝি। প্রথমে তো কি আছে, সমান্তরাল দ্বারা এনকম পদ নির্ণয়ের একটা সূত্র আছে। দেখো কি লেখা আছে, যে সমান্তরাল দ্বারা এনকম পদ a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো সেক্ষেত্রে দেখো a হলো দ্বারার প্রথম পদ, n হলো পদের সংখ্যা, d হলো তোমার সাধারণ অন্তর। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমি একটু দেখাই সূত্রগুলো।